ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে আজকের যে ভিডিওটি তোমাদের ক্লাস 10-এর লাইফ সায়েন্স বিষয়ের উপর যে সেশন সিরিজ চলছিল তারই একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে দেখো যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারের প্রথম পোর্শনটুকু, অর্থাৎ অভিব্যক্তি এইটুকু পোর্শন নিয়ে আমরা আলোচনা করব। তো এই অভিব্যক্তি কি, অভিব্যক্তির কথাটাকে যদি আমরা দেখি, অভিব্যক্তি হলো, আমরা যদি পৃথিবীর একদম আদিম পরিবেশ দেখি, আদিম পরিবেশে প্রথম যে জীব এসেছিল সে জীব কিন্তু ছিল একদম সরলতম এককোষী জীব। সেই সরলতম জীব থেকে বর্তমান যুগে মানুষ অর্থাৎ জটিল জীব সৃষ্টি হয়েছে। যে মন্থর এবং গতিশীল প্রক্রিয়াতে এই সরল জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয়েছে, একদিনে তো আর এককোষী জীব থেকে মানুষ সৃষ্টি হয়ে যায়নি, এটা সৃষ্টি হতে বহু বছর সময় গেছে। তো সেই জন্য এই প্রক্রিয়াটাকে মন্থর গতিশীল প্রক্রিয়া বলা হয়। তো যে প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে সেটাকেই বলা হয় কি, অভিব্যক্তি বা ইভলিউশন। তো এই ইভলিউশন থেকেই তোমাদের আজকে কিছু প্রশ্ন উত্তর রেখেছি, তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে আর কী ধরনের প্রশ্ন পড়ে সেগুলোও তোমরা বুঝতে পারবে। এই পিডিএফগুলো যদি চাও অবশ্যই বংবালানের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে এবং আমাকে ওখানে কমেন্টে জানাতে ভুলো না, আমি কিন্তু তোমাদেরকে পিডিএফগুলো ওখানেই প্রোভাইড করে দেবো। তো চলো স্টার্ট করা যাক। দেখো, প্রথমেই তোমাদের জন্য প্রশ্ন উত্তর যেহেতু রেখেছি, তো প্রথমে এমসিকিউ টাইপসের যে প্রশ্নগুলো সেগুলো রেখেছি। প্রথম রয়েছে, দেখো, ইভলিউশন শব্দটি প্রথম কে প্রচলন করেছিলেন বা এই টার্মটাকে ব্যবহার করেছিলেন? তো অপশন রয়েছে, দেখো, ওপারিন, হাল্ডেন, স্পেন্সার এবং ল্যামার্ক। এটা যেটা সঠিক আনসার হয়ে যাবে, হারবার্ট স্পেন্সার বিজ্ঞানী প্রথম ইভলিউশন শব্দটি ব্যবহার করেছিলেন। এরপরে রয়েছে, দেখো, কোয়াসার্ভেট কথাটি বলেছিলেন কে? কোয়াসার্ভেট কি? এই যে অভিব্যক্তির কথাটা আমরা বলছি, অর্থাৎ সরল জীব থেকে জটিল জীব সৃষ্টির যে ধাপ, তো এই সরল জীব থেকে জটিল জীব সৃষ্টির যে প্রক্রিয়ার মধ্যে প্রথম যে জীব আমাদের পৃথিবীতে এসেছিল, বিজ্ঞানী ওপারিনের মতে তাকেই বলা হয় কোয়াসার্ভেট। ঠিক আছে, তাহলে কোয়াসার্ভেট কথাটি কে বলেছিলেন? ওপারিন। প্রথম জীব কোথায় সৃষ্টি হয়েছিল যদি বলা হয়, তাহলে সমুদ্রের তপ্ত গরম জলে। কারণ পৃথিবী যখন প্রথম সৃষ্টি হয়েছিল পৃথিবীর উষ্ণতা অনেক বেশি ছিল, সেই তপ্ত পরিবেশের সমুদ্রের গরম জলে কিন্তু প্রথম এই কোয়াসার্ভেট বা এককোষী প্রাণীর সৃষ্টি হয়েছিল। আর এই মতবাদটা বিজ্ঞানী ওপারিনের, তো সেই জন্য ওপারিন হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে, দেখো, মিলার উরের পরীক্ষা। মিলার উরের পরীক্ষা কি? এই যে বললাম সরল জীব থেকে জটিল জীব সৃষ্টির যে মতবাদ রয়েছে, অনেক মতবাদ রয়েছে, তার মধ্যে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো কেমোজেনি মতবাদ। তো এই কেমোজেনি মতবাদে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলোই পরীক্ষা দ্বারা প্রমাণ করেছিলেন বিজ্ঞানী মিলার ও উরে। তো তারা পরীক্ষার জন্য যে জিনিসগুলো ব্যবহার করেছিলেন সেগুলো হলো মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন। এই মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন একটা নির্দিষ্ট অনুপাতে নেওয়া হয়েছিল। সেই অনুপাতটাই কি এখানে জানতে চেয়েছে, এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে 2:2:1। এর পরের প্রশ্ন রয়েছে, দেখো, পৃথিবীর পৃথিবীর সৃষ্টি হয়েছিল কত বছর আগে? তো পৃথিবীর সৃষ্টি হয়েছিল কত বছর আগে, যদি এখানে অপশানগুলো দেখো তার মধ্যে যেটা সঠিক আনসার হয়ে যাবে 460 কোটি থেকে 500 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। এরপর রয়েছে, পৃথিবীর আদিম পরিবেশ কেমন ছিল? পৃথিবীর আদিম পরিবেশ বিজারক প্রকৃতির ছিল। তো চলো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, ল্যামার্কবাদ কি? যে ল্যামার্কবাদ হলো অত্যধিক হারে বংশবৃদ্ধি, মানে এখানের মধ্যে যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোনটি ল্যামার্কের মতবাদ? তো এখানে দেখো, অত্যাধিক হারে বংশবৃদ্ধি, সীমিত খাদ্য বাসস্থান, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, প্রাকৃতিক নির্বাচন। দেখো, অত্যধিক হারে বংশবৃদ্ধি, সীমিত খাদ্য বাসস্থান, প্রাকৃতিক নির্বাচন, এই সবগুলোই কিন্তু ডারউইনের মতবাদ। তাহলে এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে সেটা হলো এটা অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। নেক্সট হচ্ছে, দেখো, বনে একটি হরিণের জন্য একদল বাঘ ও সিংহের মধ্যে লড়াই বাঁধলো। এটি কী ধরনের জীবন সংগ্রাম? দেখো, বাঘ আর সিংহ দুটো আলাদা প্রজাতির মধ্যে যখন সংগ্রাম হয় কোনো কিছু খাদ্যের জন্য বা কোনো থাকার বাসস্থানের জন্য, তখন সেই সংগ্রামকে বলা হয় আন্তঃপ্রজাতির সংগ্রাম। মানে দুটো আলাদা প্রজাতির মধ্যে সংগ্রাম হচ্ছে বলে সেটাকে আন্তঃপ্রজাতি, আর যদি দুটো একই প্রজাতির মধ্যে হতো তখন যেটাকে বলা হতো অন্তঃপ্রজাতি। তো চলো দেখে নেওয়া যাক। পরের প্রশ্ন রয়েছে, ঊষাকালের ঘোড়া বলা হয় কাকে? ইওহিপাস, মেসোহিপাস, মেডিচিপাস, প্লাইহিপাস। তো ঊষাকালের ঘোড়া মানে প্রথম যে ঘোড়া পৃথিবীতে এসেছিল সেই ঘোড়াকে বলা হয় ঊষাকালের ঘোড়া। তো এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে ইওহিপাস। নেক্সট রয়েছে, দেখো, মিউটেশন তত্ত্বের জনক কে? মিউটেশন তত্ত্বের জনক ল্যামার্ক,
ডারউইন, দ্য ব্রিস, স্পেন্সার। এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে দ্য ব্রিস। তিনি কিন্তু এই মিউটেশন বা পরিব্যক্তি কথাটি এনেছিলেন। এই যে বিভিন্ন প্রাণীর মধ্যে ছোট ছোট বৈশিষ্ট্য দেখা যায় আলাদা আলাদা, সেই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় প্রকরণ। আর এই প্রকরণের ধারণাকে প্রকরণের ধারণাটা এসেছিল এবং পরবর্তীকালে এই যে জীবের মধ্যে ছোট ছোট বৈশিষ্ট্য পরিবর্তন হয়েছিল সেটাকে কিন্তু বিজ্ঞানী বিজ্ঞানী ডারউইন সেটাকে প্রকৃতির খেলা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কারণ তিনি ওই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারেননি। কিন্তু পরবর্তীকালে দ্য ব্রিস এসে এই মিউটেশন তত্ত্বটা আবিষ্কার করেছিল, অর্থাৎ জিনের মধ্যে কোনো পরিবর্তন ঘটে যাওয়া বা জিনের শয্যাবিন্যাস বা কোনো জিন ডিলেট হয়ে যাওয়া তো ক্রোমোজোমের মধ্যে, তো সেই শয্যাবিন্যাসের পরিবর্তনকে বলা হয় মিউটেশন বা পরিব্যক্তি। আর এই তত্ত্বের জনক হচ্ছে দ্য ব্রিস। তো চলো পরের প্রশ্নে যাই। পরের স্লাইডটাতে দেখো আরও কিছু এখানে তোমাদের জন্য এমসিকিউ রাখা আছে। এই যে পৃথিবীতে এখনও কিছু প্রাণী বেঁচে রয়েছে, যে প্রাণীগুলো বহু বছর আগে ছিল, তার সমসাময়িক সমস্ত জীব প্রায় মারা গেছে, কিন্তু সেই সমস্ত জীবগুলো এখনও বেঁচে রয়েছে, তাদেরকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। সেরকমই কিছু জীবন্ত জীবাশ্ম রয়েছে যারা দুটো পর্বের বৈশিষ্ট্য বহন করে এবং দুটো পর্বের মধ্যে যোগাযোগ রক্ষা করে। সেরকমই একটা প্রাণী হচ্ছে পেরিপেটাস। তো পেরিপেটাস কোন কোন পর্বের প্রাণীদের মধ্যে সংযোগ রক্ষা করে? পক্ষী ও সরীসৃপ, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, পক্ষী ও স্তন্যপায়ী, সরীসৃপ ও স্তন্যপায়ী। এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে অ্যানিলিডা ও আর্থ্রোপোডা। নেক্সট হচ্ছে জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা। জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী ওয়াইজম্যান। নেক্সট হচ্ছে দেখো সমস্ত অঙ্গ কোনটি? এখানে বাদুড় ও পাখির ডানা, মশা ও মাছির ডানা, ঝুমকলতা আকর্ষ, মোটর গাছে আকর্ষ, পতঙ্গ ও পাখির ডানা। দেখো এখানে যেগুলো দেওয়া রয়েছে মশা মাছির ডানা উড়তে মশা মাছির ডানা কিন্তু ওড়ার কাজ করে, কিন্তু এদের উৎপত্তি আলাদা। ঝুমকলতা আকর্ষ, মোটর গাছের আকর্ষ তাই, সেই জন্য এগুলো যেহেতু কাজ একই এবং গঠন আলাদা, এগুলোকে বলা হয়ে থাকে সমবৃত্তীয় অঙ্গ। কিন্তু এখানের মধ্যে সমস্ত অঙ্গ যেটা হবে বাদুড় এবং পাখির ডানা, কারণ এদের যদি গঠন দেখা যায়, এদের গঠনটা কিন্তু অনেকটা সিমিলার বা একই হয়, সেই জন্য এগুলোকে সমস্ত অঙ্গ বলা হয়ে থাকে। নেক্সট রয়েছে দেখো মানুষের কোন নিষ্ক্রিয় অঙ্গটি বানরের দেহে এখনও সক্রিয়? সিকাম, লেজ, নিকটেটিং পর্দা। তো এখানে যেটা সঠিক আনসার হবে মানুষের যে নিষ্ক্রিয় অঙ্গটা বানরের দেহে এখনও সক্রিয় সেটা হলো হচ্ছে গিয়ে লেজ। তো এই বানরের দেহে যে লেজটা রয়েছে সেটা মানুষের দেহে কক্সিক্স নামে পরিচিত, যেটা এখন নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়ে গেছে। নেক্সট হচ্ছে দেখো ভ্রূণের ব্লাস্টুলা দশা কোন পর্বকে স্মরণ করে? প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। এটা যেটা সঠিক আনসার হিসাবে ব্লাস্টুলা দশা যে পর্বকে স্মরণ করে সেটা হবে নিডারিয়াকে স্মরণ করে। এখানে অপশান সি এটা হয়ে যাবে সঠিক আনসার। দেখো এরপরে কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে, তো এই ধরনের শূন্যস্থানও তোমাদের পরীক্ষায় আসে। তো প্রথম রয়েছে আদিম পৃথিবীতে ড্যাশ গ্যাস অনুপস্থিত ছিল, কি গ্যাস? অক্সিজেন গ্যাস অনুপস্থিত ছিল। আধুনিক ঘোড়ার নাম কি? আধুনিক ঘোড়ার নাম হচ্ছে ইকোয়াস। নেক্সট রয়েছে দেখো ল্যামার্কের গ্রন্থের নাম। ল্যামার্কের গ্রন্থের নাম হলো ফিলোজফিক জুওলজি। নেক্সট রয়েছে দেখো বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা কে? বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা বিজ্ঞানী হেগেল। আধুনিক প্রত্নতত্ত্ববিদ্যার জনক কে? আধুনিক প্রত্নতত্ত্ববিদ্যার জনক হলেন বিজ্ঞানী কুভিয়ার। নেক্সট হচ্ছে ঘোড়ার বিবর্তনের বর্ণনা দিয়েছিলেন কে? চার্লস মার্শ। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের স্লাইডে যাই। দেখো এরপর তোমাদের কিছু 1 নম্বরের এক কথায় উত্তর যে প্রশ্ন থাকে সেই ধরনের কিছু প্রশ্ন। প্রথম রয়েছে নগ্ন জিন কি? পৃথিবীতে প্রথম যে নিউক্লিক অ্যাসিড সৃষ্টি হয়েছিল সেটি ছিল আরএনএ। প্রথম কিন্তু ডিএনএ আসেনি, আরএনএ এসেছিল। এই আরএনএ ছিল প্রোটিনবিহীন আরএনএ, আর এই প্রোটিনবিহীন আরএনএকেই বলা হয় নগ্ন জিন। এটা ভালোভাবে মনে রাখবে, আসে পরীক্ষাতে নগ্ন জিন কী, তাহলে কাকে বলা হয়? প্রোটিনবিহীন আরএনএ, যেটা প্রথম পৃথিবীতে এসেছিল নিউক্লিক অ্যাসিড, তাকে বলা হয় নগ্ন জিন। নেক্সট রয়েছে হট ডাইলিউট স্যুপ
এটা কার মতবাদ? হট ডাইলিউট স্যুপটা কি? আগেই বলেছি, পৃথিবীতে প্রথম প্রাণীর সৃষ্টি হয়েছিল সমুদ্রের গরম তপ্ত জলে। সমুদ্রের গরম তপ্ত জলে পলিপেপটাইড, প্রোটিন, আরও বিভিন্ন ধরনের যে জৈব যৌগ মিলিত হয়ে যে সমুদ্রের তপ্ত জল সৃষ্টি হয়েছিল, মিশেছিল এবং সেখান থেকে পরে কোয়াসারভেট হয়েছে। সেই তপ্ত জল যার মধ্যে বিভিন্ন জৈব যৌগগুলো মিশেছিল, সেটাকেই বিজ্ঞানী হলডেন নাম দিয়েছিলেন হট ডাইলিউট স্যুপ। তো এই হট ডাইলিউট স্যুপ তাহলে কার মতবাদ? এটাও মনে রাখার একটা খুবই সহজ ট্রিক্স হচ্ছে, দুটোই হ দিয়ে শুরু হয়, হচ্ছে গিয়ে হ্যালডেন আর হট ডাইলিউট স্যুপ। হ্যালডেন বলা হয় বিজ্ঞানীকে, আর এই বিজ্ঞানী হট ডাইলিউট স্যুপ কথাটি বলেছিলেন, আর কোয়াসারভেটটা বলেছিলেন ওপারিন। কিন্তু রাসায়নিক সংশ্লেষ যে মতবাদ, এটা কিন্তু ওপারিন হ্যালডেন দুজনেরই। এরপরে যেটা রয়েছে, ডারউইন রচিত গ্রন্থের নাম প্রচুর পরীক্ষাতে আসে। এই বিভিন্ন বিজ্ঞানীদের যে গ্রন্থের নাম, এগুলো ভালো করে রাখবে। ডারউইন রচিত গ্রন্থের নাম অনেক বড়, আমরা ছোট্ট করে মনে রাখবো, অরিজিন অফ দ্য স্পিসিস। অরিজিন অফ স্পিসিস পুরো নামটা হচ্ছে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এত বড় নাম তোমাদের মনে রাখার দরকার নেই, শুধু অরিজিন অফ স্পিসিস এইটুকু মনে রাখলেই হবে, অরিজিন অফ স্পিসিস। এরপরে রয়েছে দেখো, মাইক্রোস্ফিয়ার কার মতবাদ? এটাও আসে পরীক্ষাতে। মাইক্রোস্ফিয়ার কি? এই যে কোয়াসারভেট, ওপারিন যে প্রথম মানে সমুদ্রের তপ্ত গরম জলে যে প্রথম কোষ বা প্রথম প্রাণের সৃষ্টি ছিল, সেটাকে কোয়াসারভেট নাম দিয়েছিলেন। সেটাকে আমেরিকান বিজ্ঞানী সিডনি ফক্স নাম দিয়েছিলেন মাইক্রোস্ফিয়ার। তাহলে মাইক্রোস্ফিয়ার কার মতবাদ? বিজ্ঞানী ফক্স, বা পুরো নাম আমরা যদি বলতে চাই তাহলে সিডনি ফক্স। নেক্সট রয়েছে দেখো, মিলার উরের পরীক্ষায় উৎপন্ন জৈব অ্যাসিডগুলোর নাম। এটাও প্রচুর পরীক্ষায় আসে। তো মিলার উরে যে পরীক্ষা করেছিল মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন 2:1 অনুপাতে নিয়ে, সেখানে কি কি জৈব অ্যাসিড উৎপন্ন হয়েছিল? তো বিভিন্ন ধরনেরই জৈব অ্যাসিড উৎপন্ন হয়েছিল, যেমন বিউটারিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, তো অ্যামাইনো অ্যাসিড, এরকম ধরনের বিভিন্ন ধরনের জৈব যৌগ উৎপন্ন হয়েছিল। তো সেই নামগুলো করবে। নেক্সট রয়েছে ঘোড়ার বিবর্তনের পর্যায়ক্রমগুলি। এটাও কিন্তু এই রেখাচিত্রের মাধ্যমে তোমাদের এমসিকিউতেও আসে, যে পরপর স্টেপগুলো বা পরপর ধাপগুলো যেগুলো, আর এখানে আমি 1 নম্বরের প্রশ্নে তোমাদেরকে লিখতে বলা হয়েছে। তো এইটা ধাপগুলো চলো আমরা পরের স্লাইডে একটা ছবিতে দেখে নিই। তো দেখো, এই যে ঘোড়ার বিবর্তনের যে বিভিন্ন ধাপগুলো এখানে ভালো করে দেওয়া রয়েছে। প্রথম এসেছিল ইওসিন যুগের ঘোড়া ইওহিপ্পাস, তারপরে অলিগোসিন যুগে মেসোহিপ্পাস, মিওসিন যুগে মেরিচিপাস, প্লায়োসিন যুগে প্লায়োহিপ্পাস, আর হচ্ছে প্লিস্টোসিন যুগে ইকুয়াস। তাহলে পরপর যদি আমরা এটা ক্রমটা লিখতে চাই, আমরা এভাবে লিখব, ইওহিপ্পাস, ইওহিপ্পাস, তারপরে মেসোহিপ্পাস, তারপরে আসবে মায়োহিপ্পাস, আর নেক্সট তারপরে আসবে মেরিচিপাস, নেক্সট রয়েছে প্লাইহিপ্পাস। আমি এখানে শর্ট ফর্মগুলো লিখছি। তারপরে আসবে ইকুয়াস, বর্তমান যুগের যে ঘোড়া। তাহলে এইভাবে কি করবে তোমরা, সঠিক ক্রমটা লিখবে। এই ছবিটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে ঘোড়ার দেখো বিবর্তনের যে ধাপগুলো সব পরপর এখানে দেওয়া রয়েছে। তো চলো নেক্সট যে প্রশ্নটা রয়েছে দেখো, মানুষের দেহে অবস্থিত 2টি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মানুষের দেহে প্রচুর নিষ্ক্রিয় অঙ্গ রয়েছে। দেখো এখানেও ওই একটা ছবিতে রেখেছি মানুষের দেহে। এটা দেখো, মানুষের দেহে যত নিষ্ক্রিয় অঙ্গ রয়েছে সব এখানে ছবিতে দেওয়া রয়েছে। এখানের মধ্যে দেখো, প্রথম আমরা যেটা দেখব, এই যে কক্সিস কিন্তু বানরের দেহে লেজ, যেটা বর্তমানে সক্রিয় রয়েছে, কিন্তু এটা মানুষের দেহে এখন কি হয়েছে, নিষ্ক্রিয় হয়ে গেছে। নেক্সট দেখো অ্যাপেন্ডিক্স, যেটা ক্ষুদ্রান্তের নিচে থাকে, অর্থাৎ পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত, যেটা গিনিপিগের দেহে এখনও সক্রিয় অঙ্গ, নাম সিকাম, কিন্তু মানুষের দেহে এটা নিষ্ক্রিয় হয়ে গেছে। এরপরে রয়েছে দেখো হচ্ছে গিয়ে আরও অনেক রয়েছে। দেখো উইসডম টিথ রয়েছে, মেল নিপলস রয়েছে, এয়ার মাসেলস রয়েছে, এরকম কিন্তু প্রচুর রয়েছে। এছাড়া নিকটিটেটিং পর্দা রয়েছে, যেটা ব্যাঙের চোখে এখনও সক্রিয়, মানুষের তৃতীয় উপপল্লব বলা হয়, যেটা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। তো হচ্ছে এখানে দেখো যেটা রয়েছে, এই যে হচ্ছে
প্লিকা সেমিলুনারিস, এটাই হচ্ছে নিকটিরেটিং পর্দা। তো এটাই হচ্ছে তৃতীয় উপপল্লব মানুষের চোখে। তো এইগুলো কিন্তু এখন কি নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে মানুষের দেহে। তাহলে বুঝতে পেরেছো এখানে অনেকগুলোই নাম বলা হয়েছে। এরপরে রয়েছে দেখো উদ্ভিদের দেহে দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম, এটাও তো খুবই সহজ। যেমন হচ্ছে ভূনিম্নস্থ কাণ্ড, তাদের যে শল্কপত্র হয় সেগুলো। এছাড়া দেখো কাজু বাদাম, কালকাসুন্দা, এই সমস্ত গাছের যে বন্ধা পুংকেশর হয়, যেটাকে স্ট্যামিনোড বলা হয়, ঠিক আছে, বন্ধা পুংকেশরকে বলা হয় ইংলিশে স্ট্যামিনোড। এটা কালকাসুন্দাতে দেখা যায় বা কাজু বাদামে দেখা যায়। আরেকটা রয়েছে পিস্টিলোড, এটা হচ্ছে বন্ধা গর্ভকেশর, এটা দেখা যায় নারকেলে, ঠিক আছে, নারিকেল, শতমূলি, এইগুলোতে কি দেখা যায় পিস্টিলোড, আর এটাতে হচ্ছে স্ট্যামিনোড, হচ্ছে কাজু বাদাম, কালকাসুন্দা, এইগুলো। তাহলে এইগুলো কিন্তু উদ্ভিদ দেহে নিষ্ক্রিয় অঙ্গ। নেক্সট রয়েছে বায়োজেনেটিক সূত্রটি লেখো। এই বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা ছিলেন বিজ্ঞানী হেকেল, আর্নেস্ট হেকেল। তো এই বায়োজেনেটিক সূত্রে কি বলা হচ্ছে, ব্যক্তিজনই জাতিজনীকে পুনরাবৃত্তি করে। নেক্সট রয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভেনাস হৃৎপিণ্ড কাকে বলা হয়? মাছের হৃৎপিণ্ড যদি দেখা যায়, মাছের হৃৎপিণ্ডে একটাই অলিন্দ থাকে, একটাই নিলয় থাকে। এখানে বিশুদ্ধ এবং দূষিত রক্ত আলাদা হওয়ার কোনো জায়গা থাকে না। দূষিত বিশুদ্ধ রক্ত একসাথেই মিলিত হয়ে হৃৎপিণ্ডের মাধ্যমে প্রবাহিত হয়। এই ধরনের হৃৎপিণ্ডকে বলা হয় একচক্রী হৃৎপিণ্ড বা ভেনাস হৃৎপিণ্ড। উদাহরণ আমি বলেই দিলাম, মাছ। তো চলো এরপরে আমরা এখানে ছবিগুলো তোমরা ভালো করে দেখবে। নেক্সট রয়েছে 2-3টা বাক্যে যে তোমাদের উত্তরগুলো লিখতে থাকে, অর্থাৎ 2 নম্বরের প্রশ্নে সেইগুলো। হট ডাইলিউট স্যুপ কি আমি বলে দিয়েছি। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা ল্যামার্কের মতবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটা মতবাদ, বারে বারে পরীক্ষাতে আসে যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ সম্পর্কে লেখো। তো এখানে কি বলা হয় যে জীব যখন বেঁচে থাকে তখন বেঁচে থাকা অবস্থায় নিজের প্রচেষ্টায় যে সমস্ত বৈশিষ্ট্য অর্জন করে সেই বৈশিষ্ট্যগুলো পরবর্তী বংশধরদের মধ্যে একজন থেকে অপরজনতে সঞ্চারিত হয়। তো ল্যামার্কের এই মতবাদকে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলা হয়। নেক্সট রয়েছে দেখো যোগ্যতমের উদ্বর্তন, এটাও খুব গুরুত্বপূর্ণ, ডারউইনের মতবাদ থেকে আসে এটা। আচ্ছা আগে বলে দিই ল্যামার্কের মতবাদ থেকে যেগুলো গুরুত্বপূর্ণ করবে, অঙ্গের ব্যবহার অপব্যবহার, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এই দুটো ভালো করে ল্যামার্কের মতবাদ থেকে করবে। ডারউইনের মতবাদের মধ্যে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, প্রকরণ, যোগ্যতমের উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচন, এই জিনিসগুলো ভালো করে করবে, এইগুলো থেকে লিখতে দেয়। তো এখানে দেখো আমি যেটা দিয়েছি, যোগ্যতমের উদ্বর্তন কাকে বলা হয়, যে সমস্ত জীব প্রকৃতির অনুকূল প্রকরণ পেয়ে থাকে, তাদেরকে প্রকৃতি যোগ্য বলে মনে করেছে, তাদেরকে বলা হয় যোগ্যতমের উদ্বর্তন। অর্থাৎ তারা অনুকূল প্রকরণযুক্ত জীব হওয়ার জন্য তারা প্রকৃতিতে আগে স্থান পেয়েছে, যেটাকে প্রাকৃতিক নির্বাচনও বলা হয়ে থাকে। আর এই যে প্রকৃতির দ্বারা নির্বাচিত হয় বলে তাদেরকে কি বলা হয়, যোগ্যতমের উদ্বর্তন। দেখো এরপরে বলা হয়েছে যে নয়া ডারউইনবাদ কি। নয়া ডারউইনবাদ কি মানে ডারউইনের যে মতবাদগুলো দিয়েছে বিজ্ঞানী ডারউইন, সেই মতবাদগুলো কিন্তু সমস্ত কিছু প্রমাণিত হয়নি। তো তারই মধ্যে সেই ডারউইনের মতবাদকে কিছু বিজ্ঞানী সেগুলোকে পুনরাবৃত্তি করে নতুনভাবে কিছু মতবাদ দিয়েছেন। তো সেই মতবাদকে বলা হয় নয়া ডারউইনিজম। নেক্সট রয়েছে দেখো ল্যামার্কবাদ বা ডারউইনবাদের মধ্যে পার্থক্য কী, এটাও প্রচুর পরীক্ষাতে আসে, ভালো করে নেবে, তোমাদের বইতে দেওয়া রয়েছে, সাঁতরার বইটাতে। নেক্সট রয়েছে সমসমস্ত অঙ্গ সমবৃত্ত অঙ্গের পার্থক্য। দেখো সমসমস্ত অঙ্গ সমবৃত্ত অঙ্গের পার্থক্য খুবই সহজ। সমসমস্ত মানে যে সমস্ত অঙ্গ যাদের উৎপত্তি গঠনগতভাবে এক কিন্তু কার্য আলাদা, তাদেরকে বলা হয় সমসমস্ত অঙ্গ। এখানে দেখো সমসমস্ত অঙ্গ আর সমবৃত্ত অঙ্গের ছবি আমি রেখেছি। আর সমবৃত্ত মানে যাদের কাজ একই কিন্তু উৎপত্তি গঠনগতভাবে আলাদা হয়। আর যেগুলো সমসমস্ত অঙ্গ হয় হচ্ছে তারা যেহেতু একই জায়গা থেকে উৎপত্তি হয় কিন্তু কাজের জন্য আলাদা হয়ে যায়, তাদেরকে বলা হয়, তারা অপসারী অভিব্যক্তিকে প্রমাণ করে। কিন্তু যাদের কাজ একই কিন্তু উৎপত্তি গঠনগত দিক থেকে আলাদা, তারা অর্থাৎ সমবৃত্তীয় অঙ্গ সেগুলো অভিসারী অভিব্যক্তিকে প্রদর্শন করে। তো এখানে কিছু ছবি দেখো। প্রথমেই যদি আমরা এই
এটা দেখি, এটা হচ্ছে গিয়ে সমস্ত অঙ্গের মধ্যে পড়ে। দেখো মানুষের হাত, ঘোড়ার অগ্রপদ, ডলফিনের যে পাখনা, বাদুড়ের যে পাখনা, এগুলো এদের সবার কাজ আলাদা, কিন্তু এদের গঠন দেখো, গঠনের প্রথমেই দেখো হিউমেরাস রয়েছে, তারপরে রেডিয়াস আলনা রয়েছে, তারপর কার্পাল, মেটাকার্পাল, ফ্যালেঞ্জেস, এইরকম দেখো প্রত্যেকটা গঠনে কিন্তু একই ধরনের গঠন পরপর দেখা যাচ্ছে। তাহলে এদের এই গঠন একই মানে এদের উৎপত্তিও একই, কিন্তু প্রত্যেকের কাজ আলাদা। মানুষের হাত বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, ঘোড়ার অগ্রপদ দৌড়াতে সাহায্য করে, আবার ডলফিনের যে পাখনা সাঁতার কাটতে সাহায্য করে, বাদুড়ের ডানা উঠতে সাহায্য করে। তাহলে এদের কাজ আলাদা কিন্তু গঠন একই হওয়ার জন্য এদেরকে সমস্ত অঙ্গ বলা হচ্ছে। তেমনই দেখো বোগেনভেলিয়ার যে কাঁটা, হচ্ছে শশার যে আকর্ষ, তারপরে ফণিমনসার যে ফ্ল্যাসি কাণ্ডটা রয়েছে, এরকম বিভিন্ন, এরাও সমস্ত অঙ্গ। সমবৃত্তীয় অঙ্গ কোনগুলোকে বললাম, যাদের কাজ একই কিন্তু গঠন আলাদা। দেখো ইনসেক্টের যে ডানা হয়, তারপরে পাখির ডানা, তারপরে বাদুড়ের ডানা, এই সমস্ত ডানাই কিন্তু কি কাজ করে, উড়তে সাহায্য করে। কিন্তু ডানার দেখো প্রত্যেকটা ডানার গঠন যদি আমরা দেখি এখানে আলাদা রয়েছে গঠনগুলো। তো সেরকমই উদ্ভিদের ক্ষেত্রে দেখো লিপ ট্রেন্ডিল রয়েছে, তারপরে হচ্ছে স্টিপুলার ট্রেন্ডিল রয়েছে, অর্থাৎ এগুলো সব আকর্ষগুলো কি করে, গাছকে অন্য গাছকে অবলম্বন করে উপরে উঠতে সাহায্য করে। লতানো গাছগুলোকে, মানে লতানো গাছ অন্য কোনো গাছকে অবলম্বন করে উঠতে সাহায্য করে এই আকর্ষক, কিন্তু এই আকর্ষকগুলোর উৎপত্তি প্রত্যেকটার আলাদা হয়, তো কিন্তু কাজ একই। সেই জন্য এগুলো এই পাশে যেগুলো রয়েছে এগুলো সমস্ত সমবৃত্ত অঙ্গের মধ্যে, আর এইগুলো উদ্ভিদ আর প্রাণীর সমস্ত অঙ্গ। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। চলো এর পরেরটা যেটা রয়েছে দেখো, ঘোড়ার বিবর্তনের প্রধান বৈশিষ্ট্যগুলি লিখতে বলা হয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষাতে আছে। চলো আমরা আগের স্লাইড থেকে দেখি। এই স্লাইড থেকে দেখো ঘোড়ার বিবর্তনের যদি আমরা প্রধান বৈশিষ্ট্যগুলো দেখি, ঘোড়ার উচ্চতা দেখো সময়ের সাথে সাথে কি হয়েছে, ঘোড়ার আকার বা উচ্চতা তাদের বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এরপরে কি হয়েছে দেখো, ঘোড়ার যে আঙুলের সংখ্যা সেটা দেখো ধীরে ধীরে প্রথমে 4টা আঙুল, তারপরে 3টে, তারপরে 3টের একটা বড় হয়ে 2টো ছোট হয়ে গেছে, তারপর ধীরে ধীরে খুরে পরিণত হয়েছে, অর্থাৎ তৃতীয় আঙুলের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পেয়েছে এবং খুরে পরিণত হয়েছে, আঙুলের সংখ্যা কমে গেছে। নেক্সট কি হয়েছে দেখো, দৌড়ানোর জন্য অগ্রপদ ও পশ্চাৎপদের ক্রমশ বৃদ্ধি হয়েছে, 2টো পা দেখো ধীরে ধীরে দৌড়ানোর জন্য লম্বায় বেড়েছে। এছাড়া কি হয়েছে, দাঁতের মাথায় ক্রাউন সৃষ্টি হয়েছে। দেখো এই দাঁতগুলোতে ক্রাউন সৃষ্টি ছিল না, কিন্তু এই দাঁতে দেখো ক্রাউন সৃষ্টি হয়েছে। ক্রাউন সৃষ্টি হওয়ার জন্য কী হয়েছে, তাদের ঘাস চিবানোর উপযুক্ত হয়েছে। এই ধরনের গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো ঘোড়ার বিবর্তনে কিন্তু ঘটেছে। চলো এর পরে রয়েছে দেখো, মেরুদণ্ডী প্রাণীদের তুলনামূলক দশায় ভ্রূণে যে বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় সেগুলো বলেছে। তো মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণগুলো যদি দেখা যায়, সেখানে কিন্তু এখানে ছবিটা আমি দিতে ভুলে গেছি, রেখেছিলাম ছবিটা, তোমাদের দিতে মনে নেই। তো এখানে দেখো মেরুদণ্ডী প্রাণীদের তুলনামূলক দশায় ভ্রূণে কী কী বৈশিষ্ট্য দেখা যায়। ভ্রূণগুলো প্রথম দিকে সব একই রকম দেখতে, প্রত্যেকটা ভ্রূণে গলবিল অঞ্চলে বহিস্থ ফুলকা খাঁজ থাকে, এক সারি অন্তস্থ যুগ্ম ফুলকা থলি থাকে, মেরুদণ্ডীর দুপাশে মাইটোম পেশি থাকে, এইগুলো কিন্তু এদের বৈশিষ্ট্য। তো এরপরে দেখো তোমাদের রচনাধর্মী প্রশ্ন যেগুলো আসে এই চ্যাপ্টার থেকে, খুবই গুরুত্বপূর্ণ 2টো প্রশ্ন রেখেছি। এক হচ্ছে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীগুলি লেখো, যেগুলো জীব কিভাবে সৃষ্টি হয়েছে সেই ঘটনাবলীগুলো তোমাদেরকে পরপর এখানে বর্ণনা করতে হবে। যেমন পৃথিবীর সৃষ্টি হয়েছে, তারপরে কিভাবে সরল জৈব যৌগ থেকে পলিমারাইজেশনের দ্বারা জটিল জৈব যৌগ এসেছে, তারপরে কিভাবে জীবনের উৎপত্তি হয়েছে, ধীরে ধীরে প্রথম এককোষী সমুদ্রের গরম জলে প্রথম এককোষী জীব কোয়াসার্ভেট এসেছে, তারপরে প্রোটাসেল মানে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রোটাসেল গঠন করেছে, তারপর সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ায় এসেছে, তখন পরিবেশে অক্সিজেন মুক্ত অক্সিজেনের সৃষ্টি হয়েছে, তারপরে ধীরে ধীরে এককোষী থেকে বহুকোষী জীবের সৃষ্টি হয়েছে, তারপরে অমেরুদণ্ডী প্রাণী থেকে ধীরে ধীরে মেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডীদের মধ্যে প্রথম এসেছে মাছ, তারপরে উভয়চর, তারপর সরীসৃপ, পক্ষী এবং হচ্ছে মেরুদণ্ডী চার পায়ে যে মেরুদণ্ডী প্রাণীর সৃষ্টি হয়েছে। তো এই ঘটনাবলীগুলো পরপর এখানে তোমাদেরকে ভালোভাবে লিখতে হবে। আমি শর্টকাট পদ্ধতিতে তোমাদেরকে বলে দিলাম, কিন্তু এটা কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা করে লিখতে হবে। নেক্সট রয়েছে দেখো, মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের তুলনামূলক গঠন কিভাবে জৈব অভিব্যক্তির প্রমাণ দেয় তা লেখো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বারে বারে পরীক্ষাতে আসে। এটা যদি দেয় তোমাদেরকে কিন্তু এই চিত্রটা সহ বর্ণনা করতে হবে। দেখো
প্রথম যদি আমরা দেখি, প্রথম এসেছে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে মাছ। তো মাছেদের হৃৎপিণ্ড দেখো 2 প্রকোষ্ঠযুক্ত, একটা অলিন্দ একটা নিলয় রয়েছে। তো এই একটা অলিন্দ আর একটা নিলয়ের মধ্যে কোনো দূষিত বিশুদ্ধ রক্ত আলাদা হয় না। তারপরে দেখো মাছের পরে এসেছে উভয়চর। উভয়চরের ক্ষেত্রে দেখো অলিন্দ দুটো ভাগে বিভক্ত হয়েছে আন্ত অলিন্দ পর্দা দ্বারা, কিন্তু নিলয় বিভক্ত হয়নি। অর্থাৎ অলিন্দে দূষিত আর বিশুদ্ধ রক্ত আলাদা হলেও নিলয়ে এসেও কিন্তু সেই রক্ত মিশে যায়। তো এটা উভয়চরদের ক্ষেত্রে। 3 নম্বর এসেছে দেখো সরীসৃপ। সরীসৃপদের ক্ষেত্রে অলিন্দ দুটো অর্ধবিভক্ত হয়েছে, কিন্তু নিলয়টা, অলিন্দ দুটো পুরোপুরি বিভক্ত হয়েছে কিন্তু নিলয়টা অর্ধবিভক্ত হয়েছে। অর্থাৎ এদের হৃৎপিণ্ডে 3.5টা প্রকোষ্ঠ সরীসৃপদের ক্ষেত্রে, কিন্তু ব্যতিক্রম রয়েছে কুমির। কুমিরের হৃৎপিণ্ডে কিন্তু 4টে প্রকোষ্ঠই দেখা যায়। ঠিক আছে, এটাও আসে পরীক্ষাতে। তো নেক্সট দেখো পক্ষী। তারপরে এসেছে 3 নম্বরের পরে তারপরে এসেছে 4 নম্বর একেবারে পক্ষী আর স্তন্যপায়ী। পক্ষী স্তন্যপায়ীদের ক্ষেত্রে দেখো অলিন্দের দুটো প্রকোষ্ঠ, ডান অলিন্দ বাম অলিন্দ, আর নিলয়ের দুটো প্রকোষ্ঠ, ডান নিলয় বাম নিলয়, মাঝখানে আন্ত অলিন্দ এবং আন্ত নিলয় পর্দা দ্বারা ঘেরা রয়েছে। অর্থাৎ এখানে বিশুদ্ধ আর দূষিত রক্ত সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে। ডান অলিন্দ ডান নিলয় দূষিত রক্ত বহন করে, বাম অলিন্দ বাম নিলয় বিশুদ্ধ রক্ত বহন করে। এইভাবেই কিন্তু এটা থেকে প্রমাণ পাওয়া যায় যে সকল মেরুদণ্ডী প্রাণীরা একই উদ্বংশ জীব থেকে এসেছে, এবং ধীরে ধীরে কি হয়েছে, বিবর্তনের মাধ্যমে তাদের হৃৎপিণ্ডের যে গঠনের ক্রম পরিবর্তন ঘটেছে, সরল হৃৎপিণ্ড থেকে জটিল হৃৎপিণ্ড সৃষ্টি হয়েছে। তো এটাই কিন্তু প্রমাণ দেয় মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন কিন্তু জৈব অভিব্যক্তির প্রমাণ দেয়। ধীরে ধীরে সরল হৃৎপিণ্ডের গঠন থেকে দেখো জটিল হৃৎপিণ্ডের গঠন সৃষ্টি হয়েছে। তো এটা আমি তোমাদেরকে মুখে বলে দিলাম, এটা তোমাদেরকে ভালোভাবে ব্যাখ্যা করে লিখতে হবে, তার সাথে এই ছবিটা দিতে হবে। 5 নম্বরের প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষাতে দেয়। তো এই ছিল তোমাদের আজকের যে অভিব্যক্তি টপিক নিয়ে আলোচনাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।